Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. আজকের ডিজিটাল যুগে একটা দারুণ আইডিয়াই তো সবকিছু, তাই না? কিন্তু সেই আইডিয়াকে সুরক্ষিত রাখাটা তার চেয়েও বেশি জরুরি। চলুন আজ আমরা জেনে নিই কিভাবে নিজের কোনো ভাবনা বা সৃষ্টিকে আইনি সুরক্ষা দেওয়া যেতে পারে। চলুন একটা ব্যাপার ভাবা যাক। ধরা যাক একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র, হয়তো আমাদের মতোই কেউ, কয়েক মাস দিনরাত এক করে একটা অসাধারণ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। এমন একটা অ্যাপ যা হয়তো মার্কেট বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর ঠিক এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। প্রত্যেক নতুন উদ্ভাবকের মনে এই ভয়টা কাজ করে। কি হবে যদি একটা বড় কোম্পানি আইডিয়াটা হুবহু নকল করে নেয়? এই সমস্যার সমাধান করতেই কিন্তু আইডিয়ার ওপর মালিকানার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওই প্রশ্নের উত্তরটা পেতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে একটা আইডিয়ার মালিক হওয়ার মানেটা ঠিক কী। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা আইপিআরকে বোঝার সবচেয়ে সহজ উপায় হল একটা তুলনা। ভাবুন, আপনার আইডিয়াটা হলো এক টুকরো জমি, আর আইপিআর হলো সেই জমির সরকারি দলিল যা প্রমাণ করে যে আপনি তার আসল মালিক, মানে এর উপর আপনার পুরো অধিকার আছে। এখন মজার ব্যাপার হলো, বড় বড় দার্শনিকরা শত শত বছর ধরে এই বিষয়টা নিয়ে ভেবেছেন। দুটো প্রধান তত্ত্ব এই মালিকানাকে সমর্থন করে। একটা হলো আপনার কঠিন পরিশ্রমই আপনাকে সেটার মালিকানার অধিকার দেয়, ঠিক যেমন একজন কৃষক নিজের ফলানো ফসলের মালিক হন। আর একটা তত্ত্ব বলে আপনার সৃষ্টি আপনার ব্যক্তিত্বেরই একটা অংশ, আপনার পরিচয়ের প্রতিচ্ছবি। তাহলে প্রশ্নটা হলো, একটা আইডিয়া কি তার পেছনের পরিশ্রমের জন্য সম্পত্তি, নাকি তার নির্মাতার মনের অংশ হওয়ার জন্য? ঠিক যেমন এক টুকরো জমি নানা কাজে ব্যবহার করা যায়, তেমনি আইডিয়াও তো বিভিন্ন রকমের হয়। তাই একটা কারখানার দলিল আর একটা সুন্দর ভাস্কর্যের দলিল নিশ্চয়ই একরকম হবে না। একদম তাই। একটা মোবাইল অ্যাপের কোড যেভাবে সুরক্ষিত হয়, তার লোগোটা সেভাবে হয় না। আবার ধরুন, একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিনের সুরক্ষা আর একটা গানের সুরক্ষার ধরনও কিন্তু আলাদা। আর এটাই একটা বড় সমস্যা তৈরি করেছিল। কেউ যদি কিছু আবিষ্কার করে, তবে নিজের দেশের বাইরে সেটার সুরক্ষা কিভাবে হবে? আচ্ছা, তাহলে ধরা যাক ভারতে একটা আইডিয়ার দলিল তো পাওয়া গেল, কিন্তু কোনো অ্যাপ যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে, তখন কি হবে? চলুন দেখি আন্তর্জাতিক স্তরে এই সমস্যার সমাধান কিভাবে করা হলো। এই স্লাইডটা খুব সুন্দরভাবে পুরো ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরেছে। ধীরে ধীরে বিভিন্ন দেশ বুঝতে পারল যে তাদের একে অপরের সম্পত্তির দলিলকে সম্মান করতে হবে। এর শুরুটা হয়েছিল দুটো আলাদা চুক্তি দিয়ে। মানে সহজ কথায় বলতে গেলে, প্যারিস কনভেনশন ছিল মূলত ইঞ্জিনিয়ার আর শিল্পপতিদের জন্য পেটেন্ট বা ট্রেডমার্কের মতো বিষয়গুলোর সুরক্ষার জন্য, আর বার্ন কনভেনশন ছিল লেখক আর শিল্পীদের জন্য, যেমন বই বা গানের কপিরাইট। তাহলে দেখা যাচ্ছে শিল্প আর প্রযুক্তির জন্য দুটো আলাদা নিয়ম ছিল। এবার বুঝতেই পারছেন, দুটো আলাদা আলাদা নিয়ম থাকাটা বেশ জটিল ব্যাপার ছিল। আমাদের আজকের এই কানেক্টেড দুনিয়ায় একটা সার্বজনীন চুক্তির ভীষণ দরকার ছিল। আর ঠিক তখনই এলো ট্রিপস। ট্রিপস চুক্তিকে অনেকটা আইসিসি ক্রিকেট রুলবুকের মতো ভাবতে পারেন। মানে এটা উদ্ভাবনের জন্য সব দেশের জন্য একই বেসিক নিয়মকানুন তৈরি করে দেয়। এর ফলে আইডিয়াটা যেখানেই তৈরি হোক না কেন, প্রত্যেক দেশে সেটা একটা ন্যূনতম সুরক্ষা পায়। সুতরাং এখানে মূল বিষয়টা হলো, ট্রিপস তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এক, এটা সুরক্ষার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়, যেমন পেটেন্টের মেয়াদ অন্তত ২০ বছর হতে হবে। ২, দেশগুলোকে সেই অধিকার প্রয়োগ করার জন্য আইনি ব্যবস্থা রাখতে বাধ্য করে। আর ৩, দেশগুলোর মধ্যে কোনো বিবাদ হলে তা মেটানোর একটা পথ তৈরি করে। তাহলে কোন নীতিটা এটা নিশ্চিত করে যে একটা ট্রিপস দেশের পেটেন্ট অন্য দেশেও একটা ন্যূনতম সময়ের জন্য সুরক্ষিত থাকবে? এই প্রধান চুক্তিগুলোকে পরপর মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে কিন্তু। প্যারিস, বার্ন, ট্রিপস, মানে পিবিটি। ভাবাই যায় পরীক্ষায় ভালো তাই। চমৎকার! এবার চলুন আবার আমাদের সেই ছাত্র ডেভেলপার আর তার অসাধারণ অ্যাপের গল্পে ফিরে যাই।
এই যে পুরো ব্যবস্থাটা মানে দার্শনিক তত্ত্ব থেকে শুরু করে আন্তর্জাতিক চুক্তি পর্যন্ত এর আসল উদ্দেশ্য হল উদ্ভাবকদের শক্তিশালী করা। এটা একটা সাধারণ আইডিয়াকে একটা মূল্যবান এবং সুরক্ষিত সম্পদে পরিণত করে, যা সারা বিশ্বের সাথে ভাগ করে নেওয়া যায়। ভবিষ্যতের ইঞ্জিনিয়ার এবং টেক লিডার হিসেবে এই ভাষাটা জানাটা কোনো অপশন নয়, এটা অপরিহার্য। এটা একজনকে বিশ্বব্যাপী প্রযুক্তি এবং সৃষ্টির আলোচনায় অংশ নেবার সুযোগ করে দেয়। এই জ্ঞান এটা নিশ্চিত করে যে যখন কেউ অসাধারণ কিছু তৈরি করবে, তখন সে তার প্রাপ্য সম্মান এবং সুবিধা দুটোই পাবে। এটাই সেই কাঠামো যা একজনের পুরো ক্যারিয়ারকে সাপোর্ট দেবে। আসলে এই আন্তর্জাতিক ব্যবস্থাটা কিন্তু আইডিয়াকে সীমাবদ্ধ করার জন্য তৈরি হয়নি, বরং আরও নতুন আইডিয়াকে উৎসাহিত করার জন্য তৈরি হয়েছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এখন যখন একটা আইডিয়াকে সুরক্ষিত করার রাস্তাটা জানা গেল, এরপর কোন দারুণ জিনিসটা তৈরি হবে?